হ্যালো, একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং সঠিক সুন্দরভাবে তুমি তোমার দিনের কাজটা সম্পন্ন করছো। এবং এও আশা করি যে সর্বদাই তুমি জ্ঞান চর্চার মধ্যে আছো। সঠিকভাবে জ্ঞান চর্চাই তোমাকে সঠিক পথ প্রদর্শনে আগিয়ে নিয়ে যাবে। সুচিন্তা, পজিটিভ থিঙ্কিং তোমাকে অনেক হেল্প করবে। আর আমরা ইকোনমিক্স নিয়ে চিন্তা করব। ইকোনমিক্স বাস্তবতার সাথে মিল খুঁজবে। ইকোনমিক্স পড়লেই হবে না, এটা নিয়ে আসলে ভাবতে হবে। পড়া শেষে আসলে এটা নিয়ে চিন্তা করতে হবে যে আসলে স্যার তো এটা পড়াইছিল বা আমি এটা পড়লাম, তাহলে আসলে এটার সাথে কোনটা মিল আছে কিনা। দেখো, আজকে আমরা যে জিনিসটা পড়বো, তোমাকে চিন্তা করতে হবে। চিন্তা করলে তুমি দেখবা বেশ মজা পাবা ইকোনমিক্স পড়ে। যদি চিন্তা না করো তাহলে কিন্তু মিল খুঁজে পাবা না বাস্তবতার সাথে। তোমাকে মিল খুঁজতে হবে। মিল খুঁজে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই একটু চিন্তা করতে হবে। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, আমরা পড়বো ইকোনমিক্স ফার্স্ট পেপার। দেখো, আমি তোমাদের জুয়েল স্যার, তোমাদের সাথে আছি ইকোনমিক্স নিয়ে কথা বলার জন্য, ইকোনমিক্সকে সহজভাবে চিন্তা করার জন্য। আমরা ইকোনমিক্স নিয়ে চিন্তা করব, ইকোনমিক্স নিয়ে ভাববো, তাহলে দেখবা ইকোনমিক্সটা আমাদের কাছে একটা মজাদার সাবজেক্ট হয়ে যাবে। এখানে আমি লিখে রাখছি কি, তুমি তো দেখতে পাচ্ছ, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। তো নিজের কাজটা সঠিক সুন্দরভাবে করতে পারাই সব থেকে উত্তম জিনিস। এখন আমি যদি আমার নিজেকে ভালো না বাসি, আমি যদি নিজের কাজ না করি সঠিকভাবে, তাহলে আমি সেখান থেকে কোনো ফিডব্যাক পাবো না। আমি আমাকে ভালো না বাসলে কেউ এসে আমাকে ভালোবাসবে না, ঠিক না? আবার আমি যদি আমার নিজের কাজটা সঠিক সম্পূর্ণ সুন্দরভাবে না করি, তাহলে কিন্তু আমি আমার একটা ভালো ফলাফল কখনোই পেতে পারবো না। এজন্য অবশ্যই নিজের কাজটা সব থেকে ভালোভাবে করাই তোমার ছাত্র জীবনের লক্ষ্য হোক, এবং এটাই দেশপ্রেম। আমরা প্রথম অধ্যায়ে অনেকগুলো জিনিস পড়ে ফেলছি। দেখো, প্রথম অধ্যায় প্রায় আমাদের শেষের দিকে। তোমরা বাকি আছে কি শুধু অধ্যায় সংক্ষেপণ, এবং আজকে যেটা পড়াবো সেটা সুযোগ ব্যয়। এবং বলছিলাম যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা আমরা দেখব। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দেখতে হলে আমাদের চাহিদা রেখা এবং যোগান রেখা দুইটা জিনিস লাগবে। তো চাহিদা রেখা যোগান রেখা জিনিসটা কেমন, আমরা আমাদের ইকোনমিক্স পড়তে হলে কিন্তু সাধারণ মানুষের চরিত্র নিয়ে একটু পড়তে হবে, তাই না? চরিত্র মানে আসলে সাধারণ মানুষ কেমন আচরণ করে। সাধারণ মানুষ কেমন আচরণ করে, দাম বাড়লে মানুষ কি করে, বেশি খায় না কম খায়, সে চিন্তা করতে হবে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ভিতরে। এবার সুযোগ ব্যয়ের কথা আসি। সুযোগ ব্যয় চিন্তা মনে করো, আমি পড়ার আগে একটা উদাহরণ দিই, তাহলে তুমি আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই মনে করো ক্লাসটা হবে 15 মিনিট বা 20 মিনিট ধরলাম। এই 15 মিনিট, 15 মিনিটে তুমি যদি আমার ক্লাসটা করো, তাহলে এখান থেকে তুমি একটা কিছু শিখতে পারছো, ঠিক না? এইটা একটা একটা এই 15 মিনিটটা ফিক্সড। এই 15 মিনিটে তুমি হয় ক্লাসটা করবা, না হলে 15 মিনিটে তুমি যদি চিন্তা করো যে আমি ক্লাস ভালো লাগছে না, তাহলে কি করবা, ইউটিউবে গান শুনবা 15 মিনিট। তাহলে 15 মিনিটে কয়টা গান শুনতে পারবো, যে কয়টা গান শুনতে পারো 15 মিনিটে 3টা গান শুনতে পারলে ধরলাম। এই ক্লাস না করে তুমি যদি 15 মিনিট 3টা গান শোনো, তাহলে এই যে যেটা ক্লাস করলে না এটা ব্যয়, যেটা সুযোগ গ্রহণ করলে ওটা হচ্ছে সুযোগ। তার মানে একটাকে বাদ দিয়ে আর একটাকে গ্রহণ করা, একটাকে বাদ দিয়ে আর একটাকে গ্রহণ করা হচ্ছে সুযোগ ব্যয়। বুঝতে পারলাম আমরা হয়তো। দেখো, এবার আমরা পড়াশোনা একটু ফিরি। যে মানুষ কি তার সব যেগুলা পছন্দ করে, যা পছন্দ করে সব কি একসাথে পেতে পারে? সব কখনো একসাথে পেতে পারে না। তাহলে দুইটা জিনিস যদি চাই, সে
দেখা যাচ্ছে দুইটা পাবে না, তখন একটাকে বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে, আর একটাকে ত্যাগ করতে হবে। এইটা হচ্ছে সুযোগ ব্যয়। দেখো, আমরা বইয়ের আলোকে একটু কথা বলি। মানুষ তার পছন্দের সবকিছুই একসঙ্গে পেতে পারেন না। সময় সম্পদের স্বল্পতা, সময় এবং সম্পদের স্বল্পতা রয়েছে পছন্দের ক্ষেত্রে বিপত্তি সৃষ্টি করে। অর্থাৎ মানুষ একাধিক পছন্দ মানুষ একাধিক পছন্দের ক্ষেত্রে হবে। মানুষ একাধিক পছন্দের ক্ষেত্রে একটি পেতে গেলে বিকল্প সর্বাধিক পছন্দ আরেকটি হাতছাড়া করতে হবে। তার মানে আহ, বিকল্প একটা একটা পেতে গেলে আরেকটা আমাকে হাতছাড়া করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিতে পারি। দেখা যাচ্ছে যে উদাহরণটা হয়তো একটু অন্যরকম হতে পারে। মনে করো তুমি যদি আচ্ছা, তুমি বিয়ে 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 করতে গেলে ধরলাম একটা মানুষ একটাই বিয়ে করে। যাই হোক, এখন দুইটা মেয়ে দেখলে একটাকে গ্রহণ করলে আর একটাকে ত্যাগ করলে, তাহলে এই যে একটাকে গ্রহণ করলে আর একটাকে ত্যাগ করলে, এইটা হচ্ছে কি একটা সর্বোত্তম বিকল্প। ওই বিকল্পটা বাদ দিয়ে আরেকটাকে গ্রহণ করা হলো। তাহলে এই যে এই সুযোগ, একটা আমি সুযোগ গ্রহণ করছি আর একটা বাদ দিয়ে দিচ্ছি, এটা সুযোগ পাই। আমি আবার পড়ি, মানুষ তার পছন্দের সবকিছু একসঙ্গে পেতে পারে না, এটা অবশ্যই আসলে সঠিক কথা। সবকিছু একসঙ্গে পেতে পারে না। সময় এবং সম্পদের স্বল্পতা এবং পছন্দের ক্ষেত্রে বিপত্তি সৃষ্টি হয়। সবকিছু একসঙ্গে পেতে পারবে না, সময় এবং স্বল্পতার পছন্দের ক্ষেত্রে বিপত্তি সৃষ্টি করে। অর্থাৎ সময়ের একাধিক পছন্দেরও ক্ষেত্রেও পেতে গেলে সর্বোত্তম বিকল্প, মানে সর্বোত্তম বিকল্প মানে কি, দুইটা পেন যদি থাকে, তাহলে এই একটা মেটাডোর একটা ইকোনো, তাহলে দুইটা দিয়ে আমার কাজ চলবে। বিকল্প মানে কি, যে এইটা দিয়ে যে কাজ হবে এটা দিয়েও সেই কাজ হবে, দুইটা দিয়ে একই কাজ হবে, কিন্তু একটাকে গ্রহণ করলাম আর একটাকে বাদ দিলাম। তাহলে এই দুইটা কিন্তু বিকল্প। এই বিকল্প পছন্দের ক্ষেত্রে, মানে এই বিকল্প সর্বাধিক পছন্দ করতে গিয়ে একটা গ্রহণ করে আর একটাকে ত্যাগ করা, এটা আমরা বলতে পারি। দেখো, এখান থেকে একটা বেনহামের সংজ্ঞা আছে। বেনহামের সংজ্ঞাটা আমরা পড়বো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। পরে আবার লেখা আছে যে, সাধারণভাবে বলা যায় যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্য যতটুকু ছেড়ে দেওয়া হয়। তো একটা দ্রব্য আমি পেতে গেলে অটোমেটিক আমরা উৎপাদন সম্ভাবনা রেখায় কিন্তু দেখছি এই জিনিসটা, যে একটা দ্রব্য পাওয়ার জন্য আর একটা দ্রব্য ত্যাগ করতে হচ্ছে। কতটুকু ত্যাগ করতে হচ্ছে, সেই ত্যাগকৃত জিনিসটা হচ্ছে সুযোগ ব্যয়। কারণ আমি একটা ত্যাগ না করলে আর একটা অটোমেটিক পাচ্ছি না, ঠিক না? তাহলে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, ত্যাগ না করলে একটা জিনিস ত্যাগ করবো আর একটা জিনিস অটোমেটিক বেশি পাবো। যে পরিমাণ ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে সুযোগ ব্যয়। অন্যভাবে বলা যায় যে একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্প যে হারাতে হচ্ছে, সেই হারানো হয়েছে সুযোগ ব্যয়। আজকে আচ্ছা, গতদিন বলছিলাম যে ডেল দেওয়া আছে, তাই না? দেখো, ডেল মানে কি বলছিলাম, বড়টার থেকে ছোটটা বাদ। তাহলে সেই জিনিসটা আমরা আজকে দেখাবো। বেনহাম বলছে কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহার ব্যয়। তো আমি একটা দেখা যাচ্ছে পেঁয়াজ এবং ধান, তো ধান উৎপাদন আমি না করে পেঁয়াজ উৎপাদন করবো, তাহলে এই যে ধান ছেড়ে দিচ্ছি আর পেঁয়াজকে গ্রহণ করছি, মানে আমার ওই এক যে ফিক্সড জমি, ওতে আমি যে পরিমাণ ধান ছেড়ে দিচ্ছি সেই পরিমাণ এদিকে পেঁয়াজকে গ্রহণ করছি, এটা হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ একটি পছন্দ পূর্ণ করতে গিয়ে পরবর্তী সর্বোত্তম যে পছন্দটি ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমরা খুব সহজভাবে এই জিনিসটা বুঝতে পারলাম কিন্তু, যে সুযোগ ব্যয় কি, সুযোগ ব্যয়ের ধারণা আমরা। দেখো, আমি বারবারই বলছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের আঁকাতে শিখতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা জিনিসটা তো আমি তোমাদের দেখেছি, এবং তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকানো শিখে গেছো। উৎপাদন সম্ভাবনা রেখার সাথে সুযোগ ব্যয় রেখার মিল আছে। শুধু কি করব, শুধু উৎপাদন সম্ভাবনা রেখায় আঁকবো, মাঝখানে শুধু ডেল দিয়ে দেবো, এই জায়গায় একটা ডেল দিয়ে দেবো, ডেল ওয়াই, এখানে দিয়ে দেবো ডেল এক্স। আমি মনে করো বি বিন্দুতে উৎপাদন করছে একজন মানুষ, তো বি বিন্দুতে যদি উৎপাদন করে, তাহলে এক্স দ্রব্য পাচ্ছে কত, ওয়াই দ্রব্য পাচ্ছে কত, এর সাথে মিল আছে কোনটা, এক্স ওয়াই দ্রব্য পাচ্ছে 500, বি বিন্দুতে ওয়াই দ্রব্য 500, বি বিন্দুতে এক্স দ্রব্য কত, 100। এখন সে চিন্তা করলো বি বিন্দুতে উৎপাদন করলে আমি এক্স বেশি পাচ্ছি না, তার এক্স বেশি পাওয়ার একটা চিন্তা হলো যে এক্স কে বেশি গ্রহণ করবো। তাহলে এখান থেকে এক্স চলে আসলো কি কোথায়, এই সি বিন্দুতে। সি বিন্দুতে যখনই আসবে উৎপাদন করবে, তখন এক্স বেশি পাচ্ছে, আগে 100 করছিল এখন 200 পাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওয়াই ছেড়ে দিচ্ছে কতটুকু, ওয়াই আগে 500 পাচ্ছিল, এখন পাচ্ছে কত, 300। এই যে এটা ছেড়ে দিচ্ছে ডেল ওয়াই, এটা ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে সুযোগ। আর এটা সুযোগ, আর এটা ব্যয়, সুযোগ ব্যয়। তার মানে এই শুধু ডেল দিয়ে দেবো, এখানে ডেল এক্স দেবো, এখানে ডেল ওয়াই দেবো, তোমরা হয়তো পারবা।
আমি এখানে চিত্রটা আঁকায় দেখাই দিই একটু। দেখো তোমরা চিত্র এইভাবে আঁকাবা। এখানে কোথায় কিভাবে আমরা আঁকাবো সেটা দেখি একটু। সেম উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো আমরা। আগে যে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকছিলাম এই উৎপাদন সম্ভাবনা রেখায় আমি আঁকবো, এইভাবে আঁকলাম। এটা কি? এক্স ওয়াই দ্রব্য, এটা ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য। এখানে শুধু দাগ দিতে হবে। এখানে একটা দাগ দিতে হবে। এখানে ধরলাম লেখা আছে 600, নিচে এই জায়গায় লেখা আছে কত? 500। এখানে ধরলাম 400, এখানে 0, এখানে ধরো 100, ধরো তুমি ইচ্ছা মতো ধরো, এটা 200, এখানে এখানে 300 ধরলাম। এখানে মান দেওয়া আছে এ বি সি ডি। এখন আমি যে কথাটা বলছিলাম যে এই জায়গা ডেল দেব, এই যে এই জায়গা না, এই জায়গা আছে ডেল ওয়াই, এই জায়গা কত দেব? ডেল এক্স। আর একটু মনে করাই দিই, ডেল এক্স মানে কি? ডেল এক্স মানে এই যে ডেল ওয়ান মানে এই জায়গায় একটা বিষয়, এই যে এই ডেল এক্স, এইটুকু ডেল এক্স বোঝাচ্ছে না? তার মানে এখানে সর্বোচ্চ 200, এখানে 200 থেকে কত বাদ দেব? 200 থেকে 100 বাদ দিয়ে দেবো, থাকে কত? 100। এই 100টা হচ্ছে ডেল এক্স। বুঝতে পারছো আমার কথা? এবার আবার যদি তুমি এখানে ডেল ওয়াই দিলে না, তার মানে ডেল ওয়াই মানে এই যে ওয়াই টু এটা 500 আর ওয়াই ওয়ান হচ্ছে 400, 500 থেকে 400 বাদ দিলে 100। যখন এই ব্যক্তি এই বি বিন্দুতে উৎপাদন করছিল, বি বিন্দুতে উৎপাদন করতে করতে দেখলো যে বি বিন্দুতে উৎপাদন করি তাহলে আমি এক্স দ্রব্য পাচ্ছি কত? 100। সে চিন্তা করলো এক্স দ্রব্য আমার একটু বেশি দরকার, তাহলে সে বিন্দুতে উৎপাদন করবে না, করবে কোথায়? সি বিন্দুতে উৎপাদন। যখন চলে আসলো সি বিন্দুতে, সি বিন্দুতে উৎপাদন করলে সে আবার এক্স দ্রব্য 200 একক পেয়ে যাচ্ছে, তার মানে একটু বেশি পাচ্ছে। কিন্তু এর বিনিময়ে কি করা লাগছে? এর বিনিময়ে যে এই যে ওয়াইটাকে তাকে ছাড় দিতে হচ্ছে, ওয়াই ছাড় দিয়ে দিচ্ছে কত? আবার 100। এবারে সে যে চিন্তা করে যে না আমার এক্স দ্রব্য আরো বেশি লাগবে, এক্স দ্রব্য আমি উৎপাদনে এতে হচ্ছে না, পুরোটাই এক্স দ্রব্য উৎপাদন করবো। তখন কিভাবে সে উৎপাদন করবে? এই পুরোটাই আছে 300 একক, তার মানে ডি বিন্দুতে উৎপাদন করবে। পুরোটা যদি ডি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন করে, অটোমেটিক আরেকটা দ্রব্য কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ঠিক এই যে আমি যেভাবে তোমার বলছিলাম যে এই একটা জমি, এই একটা জমিতে সে যদি চিন্তা করে যে টোটালটাই সে ধান উৎপাদন করবে, তাহলে আর একটা উৎপাদন সর্বোত্তম বিকল্প দ্রব্য সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। আবার মানে ধান এবং পাট যদি ধরি, তাহলে পাট উৎপাদন জিরো হয়ে যাবে। কিন্তু চিন্তা করে যে আমি অর্ধেক ধান অর্ধেক পাট করব, তাহলে অর্ধেক ধান অর্ধেক পাট পাবে সে। ঠিক এরকম এটা একটা জমির ক্ষেত্রফল চিন্তা করে এই কাজটা করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এরপর দেখো আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে শিখছি, উৎপাদন সম্ভাবনা রেখা থেকে সুযোগ ব্যয় শিখছি। তো সুযোগ ব্যয় উৎপাদন সম্ভাবনা রেখার পার্থক্য কোথায়? শুধুমাত্র ডেল দিয়ে দিলেই পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। আশা করি পারবা তোমরা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পূর্ব আমরা প্রথম অধ্যায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা বলছিলাম যে এটা দেখাবো, এটা দেখাতে গেলে তোমার কি লাগবে? চাহিদা এবং যোগান রেখা চেনা শেখা লাগবে। তো চাহিদা যোগান রেখা তুমি চিনতে পারবা কিছুক্ষণের পরেই, দেখো আমরা আশা করি পারবা।
চাহিদা এবং যোগান রেখা কিরকম হয় সেটা একটু দেখো। চাহিদা কি? চাহিদা কোন দিক থেকে আসে? তুমি একজন কি ক্রেতা, তুমি মনে করো নিউ মার্কেট বা আদার্স কোনো মার্কেটে তোমার একটা টি শার্ট ক্রয় করতে গেলে, মানে টি শার্ট বা একটা শার্ট ক্রয় করতে গেলে, এখন এই শার্ট ক্রয় করতে গেলে তুমি তুমি তখন কি ক্রেতা না বিক্রেতা? বলো তো। তুমি নিশ্চিত তুমি একজন ক্রেতা। তার মানে তোমার দিক থেকে কি আসবে? তোমার দিক থেকে, ক্রেতার দিক থেকে চাহিদা আসে। এটা মাথায় রাখতে হবে, ক্রেতার দিক থেকে চাহিদা আসে আর বিক্রেতার দিক থেকে যোগান আসে। যোগান মানে কি? ওই যে দোকানে যে পরিমাণ পণ্য দ্রব্য আছে ওইটা হচ্ছে যোগান। চাহিদা কাকে বলে আমরা একটু দেখি। একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতাগণ একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে। তার মানে ক্রেতাগণ তুমি নিজে বা তোমার মতো একজন ব্যক্তি যারা ক্রয় করছে, তাদের মাধ্যম দিয়ে যে ডিমান্ডটা আসে, একটি নির্দিষ্ট সময় বিভিন্ন দামে বা নির্দিষ্ট দামে ক্রেতাগণ একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে রাজি হয়, তার মানে ক্রয় করতে প্রস্তুত থাকে, সে যেটা ক্রয় করতে সে প্রস্তুত থাকবে সেটা হচ্ছে চাহিদা হবে। কিন্তু চাহিদা প্রস্তুত না থাকলে কিন্তু চাহিদা হবে না। যাই হোক, এখানে আমরা বুঝলাম যে একটা নির্দিষ্ট দামে একটা বিক্রেতাগণ একটি দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করার জন্য প্রস্তুত থাকে, সেটা হচ্ছে চাহিদা। চাহিদা রেখাটা কেমন হবে সেটা আমরা দেখব। কারণ আমরা চাহিদা রেখা, দেখো চাহিদা রেখা কেমন হয়। চাহিদা রেখা তার মানে দাম এবং পরিমাণের ভিতরে, এটা আর একটা জিনিস শিখে রাখো। দাম এবং উপরে হবে সবসময় দাম, আর এদিকে হবে সবসময় কোয়ান্টিটি, পরিমাণ। দাম এবং পরিমাণের মধ্যে চাহিদার সম্পর্ক কেমন? দাম বেশি থাকলে কি করে ক্রেতা? কম কেনে না বেশি কেনে? একটু মাথায় লক্ষ্য রাখতে হবে। দাম বাড়লে কি করে? ক্রেতা কম কেনে, এবং দাম কমলে ক্রেতা বেশি কেনে। এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার। সেটা বোঝানো হয়েছে, দাম যখন P1 তখন কিনছিল Q1 পর্যন্ত, এবং দাম যে কমে গেল P2, এখন ক্রয় করছে কি পরিমাণ? বেশি পরিমাণ ক্রয় করছে। আমি একটু যে চিত্রটা আঁকায় দেখাই দিই তোমাদের, এটা সহজ এবং সাবলীল জিনিস। দেখো, আমরা লম্ব অক্ষ দিয়ে দিলাম, ভূমি অক্ষ দিয়ে দিলাম। চাহিদা রেখা কি করব? আগে চাহিদা রেখাটা এরকম আঁকায় নেব। চাহিদা রেখা এরকম বাঁকা হওয়ার কারণ কি সেটা বলি। এখানে দিব আমরা ডি। ডি মানে কি? ডিমান্ড। ডিমান্ড মানে চাহিদা। এখানে এ দেব, এখানে বি দেব, এখানে ডি ডি পূরক দেবো, ঠিক আছে? পূরক মানে আসলে কিছুই না, দুইটা ভিন্ন, এই যে বোঝানো হয়েছে। এখন তুমি চিন্তা করো ভালো করে, যে পেঁয়াজের দাম যখন ছিল মনে করো 50 টাকা, তখন মানুষ কত কত খাচ্ছিল? আবার মনে করো এখানে দিলাম 150 টাকা। পেঁয়াজের দাম যখন 150 টাকা, তখন মানুষ কি কম খাবে না? কম খাচ্ছে। দাম বেড়ে গেছে, কম খাচ্ছে। তার মানে আগে কমাটাও দেখাতে পারি আমরা। পেঁয়াজের দাম যখন কম ছিল 50 টাকা করে, তখন সে খাচ্ছিল ধরলাম 3 কেজি। সপ্তাহে, এক সপ্তাহে সে খাচ্ছে তিন তিন কেজি। এবার এবার কি হচ্ছে দেখো, এবার যখনই দাম বেড়ে গেল 150 150 টাকা, তখন সে কি তার এই খাওয়া কমায় দেবে না? কমায় দেবে। নিশ্চয়ই 3 কেজি খাবে না, তখন এক সপ্তাহে দেখছে 2 কেজি বা 1 কেজি সে ক্রয় করবে। খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে জিরো না, এটা অরিজিন। অরিজিন থেকে এদিকে যত যাবে তত দাম বাড়বে। পেঁয়াজের দাম যদি আরো বেড়ে যায়, মনে করো আরো বেড়ে গেল, 200 টাকা হয়ে গেল, এই 200 টাকা হয়ে গেল, তখন সে আর ওই 1 কেজি খাবে না, আরো কমায় দেবে। তার মানে এদিকে যত আসবে তত মানগুলো আস্তে আস্তে কমতে থাকবে, শূন্যের দিকে যত আসবে তত কমতে থাকবে। শূন্য থেকে যত এই পাশে চলে যাবে, তত কি হবে? দাম বাড়তে থাকবে। এবার পেঁয়াজের দাম আরো কমে গেল, ধরলাম যে এখানে 50 টাকা না হয়ে হয়ে গেল 30 টাকা। যখনই 30 টাকা হয়ে যাবে, তখনই মানুষ আরো বেশি ক্রয় করবে, তখন 5 কেজি ক্রয় করবে, ঠিক না? সেই ঠিক এরকমই, যদি টি শার্টের দাম এরকম থাকে, একটা টি শার্ট বা কোনো কোনো দ্রব্যের দাম যদি এরকম থাকে, ধরলাম এখানে 300 টাকা, 500 টাকা, আর এখানে 1500 টাকা, তাহলে 300 টাকায় যে পরিমাণ ক্রয় করবে, নিশ্চয়ই 1500 টাকায় তার থেকে কম ক্রয় করবে। এই জন্য ডিমান্ড রেখা এরকম
ঋণাত্মক হয়, ভূমি অক্ষের দিকে নেমে যায়। এখন এখানে সম্পর্ক কি, এইখানে উপরে আছে দাম মানে প্রাইস, পি মানে দাম, লেখা দাও দাম। আর এই পাশে কি হবে, এই পাশে কোয়ান্টিটি, কিউ, কিউ মানে, কিউ মানে পরিমাণ, কিউ মানে উৎপাদনের পরিমাণ, এখানে কিউ। তার মানে দাম, এই দাম এবং পরিমাণের মধ্যে সম্পর্ক কেমন, ঋণাত্মক, ঋণাত্মক সম্পর্ক। দুইটার ভিতরে সম্পর্ক আছে ঋণাত্মক, কারণ একটা দাম বাড়লে, দাম যখন বেড়ে যায় তখন মানুষ কি কম খায়, তাহলে দাম যখন বাড়বে, এবার দাম যখন বাড়বে তখন মানুষ কম ক্রয় করবে, এই বিষয়ে কম ক্রয় করবে। আর দাম যখন কমে যাবে তখন মানুষ বেশি ক্রয় করবে। এটা খুবই মজার একটা জিনিস। তুমি এটা যদি এটা দেখা যায় সচরাচর যারাই তোমার এই সচেতন নাগরিক, তারা এই চিন্তাগুলো মাথায় নিয়ে আসে। যোগান জিনিসটা কি, যোগান জিনিসটা আমরা চিন্তা শিখবো যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে উৎপাদনকারী বা বিক্রেতা, দেখো চাহিদা আসে কি বলছিলাম, চাহিদা আসে ক্রেতার দিক থেকে, আর তোমার যোগান আসে কোন দিক থেকে, যোগান আসে বিক্রেতার দিক থেকে। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ বা উৎপাদনকারী বা মজুতকৃত, যারাই যোগান দেবে, যারাই বাজারে সেল করবে, তারাই বিক্রেতা। মজুতকৃত পণ্য হতে যে পরিমাণ পণ্য বিক্রি করতে প্রস্তুত থাকে, তার মানে বিক্রি করতে প্রস্তুত থাকলে সেই বিক্রয়কৃত পণ্যটা আছে বলা আছে যোগান। তাহলে যোগান রেখা কেমন হয়, যোগানের চরিত্রটা কেমন, দাম বাড়লে কি যোগান কমে, না, ঠিক চাহিদার বিপরীত সম্পর্ক, দাম বাড়লে বিক্রেতা কি করতে চায়, বেশি বেশি বিক্রি করতে চায়, তার মানে দাম বাড়লে যোগানের পরিমাণটা বাড়ে। এজন্য এই রেখাটা দেখো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, যত দাম বাড়বে তত বিক্রেতা আরো বেশি বিক্রি করবে, ঠিক না? তুমি একটু চিন্তা করে দেখো, কৃষকের চিন্তা করে দেখো, যদি কৃষক ধান, দাম যখন বেশি বাড়ে তখন সে ধান বেশি বেশি বিক্রি করতে প্রস্তুত থাকে, আর দাম যখন কমে যায় তখন কৃষক কি করে, কম বিক্রি করতে প্রস্তুত থাকে। ঠিক এইরকম চিন্তা করতে হবে যে উৎপাদনকারী মানে বিক্রেতা, বিক্রেতার দিক থেকে আসে যোগান। তুমি বিক্রেতাকে কল্পনা করবা মনে মনে, বা তোমার বাবা যদি বিজনেসম্যান হয় তাহলে সে চিন্তা করতে পারো, দাম বাড়লে আহ, উৎপাদনকারী বিক্রেতা বেশি বেশি বিক্রি করছে, দাম কমলে কি করে, দাম কমলে একটু কম কম বিক্রি করতে চায়, যে চিন্তা করে যে পরবর্তীতে দাম বাড়বে। আর চাহিদা আলা কি করে, যে ক্রেতাগণ দাম কমলেই বেশি বেশি খায়। তাহলে এই রেখাটাও আমি এখানে আঁকায় একটু দেখাই দিই তোমার। ভালো হলো না? ওকে, যোগান রেখাটা কেমন হবে, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে যোগান রেখাটা বাম থেকে ডান দিকে এইরকম, এই ঊর্ধ্বগামী হবে। দাম যত বাড়বে, দেখো এটাকে বলা হচ্ছে সাপ্লাই কার্ভ, এস এস পূরক। ওকে, এস এস পূরক সাপ্লাই কার্ভ। এখানে মান দিতে হবে, মনে করো এখানে কোনো দ্রব্যের দাম 100 টাকা, এখানে 200 টাকা, এখানে 300 টাকা, এখানে 400 টাকা। এখানে কি টাকা, সবসময় লম্ব অক্ষে কি হবে, প্রাইস, সবসময় প্রত্যেকটা সময় লম্ব অক্ষে দাম হবে, সবসময় লম্ব অক্ষে দাম হবে। আর সবসময় এই ভূমি অক্ষে কি হবে, পরিমাণ, কোয়ান্টিটি, পরিমাণ। হ্যাঁ, একটু ঝামেলা হচ্ছে, যাই হোক, পরিমাণ এটা লিখে নেবা। এখন এটা আছে, দেখো এই যে এখানে জিরো, তার মানে জিরোর পরে এখানে কোনো সময় দশ, দশ হলে, এখানে 10 হলে এখানে 10-এর কম হবে না, কারণ কি জিরো থেকে যত বেশি যাওয়া হবে তখন আরো বেশি হবে, বাড়বে। মনে করো এখানে 15, এখানে তাহলে আবার 15 থেকে বেশি বাড়বে, এখানে 20, এখানে 25। জিনিসগুলো খুবই সহজ, তুমি জটিল ভাবে নিবা না, তাহলে বুঝতে পারো। যখন একটি দ্রব্যের দাম ছিল 100 একক, তখন বিক্রি হচ্ছিল 10 একক। তার মানে
তুমি চিন্তা করো, এবার যেই 200 টাকা হয়ে গেল তখন বিক্রি পরিমাণ বেড়ে গেল, বিক্রি যোগান বাড়ছে, যোগান বিক্রেতা যখনই দাম বাড়ে তখনই যোগান বিক্রেতা চিন্তা করে একটু আরেকটু বেশি বিক্রি করি। যখনই 300 টাকা হয়ে যাচ্ছে তখনই আরো সে বেশি বিক্রি করছে, আরো দাম বাড়ছে আরো বেশি বিক্রি করতে, বাজারে নিয়ে আসছে বেশি আর কি। তার মানে সে বেশি বেশি বিক্রি করতে চায়, দাম বাড়লে বিক্রেতা সবসময় বেশি বিক্রি করতে চায়। এবার তুমি লক্ষ্য করো, এই দুইটা রেখা আমি যদি একটা বিন্দুতে দিয়ে আসি, একটা বিন্দুতে নিয়ে আসতে চেষ্টা করি, চাহিদা রেখা এবং যোগান রেখা, আমরা যে রেখাগুলো শিখলাম, এই দুইটা রেখা খুব সহজ। আসলে এটা সোজা হচ্ছে না, এটা চাহিদা রেখা আর এটা যোগান রেখা। চাহিদা রেখা আর যোগান রেখা কি হয়েছে, একসাথে মিলে গেছে। ওই দুইটা রেখা এবার এই একটা বিন্দুতে নিয়ে আসলাম আমি, নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এইটাকে লক্ষ্য করো, এটা আছে তোমার ডি, ডি ডি পূরক, আর এটা হচ্ছে এস এস পূরক। এই যে যেখানে মিলে গেল, এই যে চাহিদা যোগানে ঘাত প্রতিঘাতে যেটা মিললো, এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ই দিয়ে মানে ইকুইলিব্রিয়াম মানে কি, যে দুইটা ব্যালেন্স সৃষ্টি হওয়া। এখন আমি যদি তোমাকে এইভাবে নির্দেশ করি যে এটা মনে করো একটা দাম, এটা মনে করো একটা দাম, তুমি বাজারে গেলে কি ক্রয় করতে, মনে করো বাজারে গেলে বেগুন ক্রয় করতে। তো বেগুনওয়ালা বললো যে এই, তুমি জিজ্ঞেস করলে বেগুনের দাম কত, উনি বললো যে 100 টাকা কেজি। তুমি বললে যে না, 100 টাকা না, আপনি 70 টাকা রাখেন। এটাকে বিক্রেতা দাম করছে, এটা তুমি দাম করছো। দাম করার মাঝামাঝি কি হয়, মাঝামাঝি কিন্তু বিক্রি হওয়ার জন্য উনি কিন্তু বিক্রি করবে, ওনার ইচ্ছা আছে বিক্রি করার। তার মানে উনি আর একটু নামবে, ওই 100 টাকা থেকে একটু নামবে, আর তোমার কি করতে হবে, তোমারও ক্রয় করতে হবে। তাহলে তোমাকে আর একটু উঠতে হবে। তাহলে দুজনের মাঝামাঝিতে তোর কাছে দর কষাকষি সৃষ্টি হলো, দর কষাকষি সৃষ্টি হয়ে বললো যে না, তাহলে 80 টাকায় দেন। তখন 80 টাকায় এটা বিক্রি হয়ে গেল। এই যে দর কষাকষি সৃষ্টি হচ্ছে না এই জায়গা, এই যে দর কষাকষি সৃষ্টি হচ্ছে, এতে করে কি হচ্ছে, এই আমরা ভারসাম্য পাচ্ছি। এখানে 1 কেজি, 1 কেজি, হ্যাঁ, এখানে প্রাইস মানে দাম, এখানে কিউ মানে কোয়ান্টিটি মানে চাহিদার পরিমাণ বা যোগানের পরিমাণ। তাহলে এইভাবে বাজার নির্ধারণ হচ্ছে এটা, এইটাকে বলা হচ্ছে যে ইনভিজিবল হ্যান্ড। বাজার আসলে একটা অদৃশ্য শক্তি দিয়ে নিয়ন্ত্রিত হয়, সরকার কিন্তু বলে দেয় না যে আজকে বাজারের পণ্যের দাম এত টাকা থাকবে। এটা তোমার ইসের মাধ্যমে, এটা হয় কিসের মাধ্যমে, এটা হয় ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে। তাহলে ক্রেতা এবং বিক্রেতা যখন দর কষাকষির মাধ্যমে ওই দ্রব্যটার দাম নির্ধারণ করবে, সেটা হয়ে যাবে তোমার ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য। আমরা আশা করি এটা পারবো। সবাইকে ধন্যবাদ। সঠিক সুন্দরভাবে তুমি এই জিনিসগুলা করার চেষ্টা করো, যদি না পারো, না বুঝো, তাহলে আমাকে বলো। এবং এটা যেটা আমরা শিখলাম, এটা সক্রিয় দাম ব্যবস্থা। তুমি অধ্যায় সংক্ষেপণগুলো খুব সুন্দরভাবে পড়বা, অধ্যায় সংক্ষেপণ পড়লে অধ্যায় সংক্ষেপণ হোমওয়ার্ক থাকবে তোমাদের, যে যে কাজগুলো করালাম এই কাজগুলো, এবং অধ্যায় সংক্ষেপণটা দেখা, অধ্যায় সংক্ষেপণ দেখলে আমরা অধ্যায় সংক্ষেপণ মুখস্থ করলে সব জিনিসগুলো কিন্তু আমরা বুঝে ফেলবো এবং সঠিক সুন্দরভাবে কাজ করতে পারবো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আগামী ক্লাসে দেখা হবে, এবং বাড়ির কাজ ঠিকঠাক করো, এতে করে তুমি উপকৃত হবে।